নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 9 এপ্রিল মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মোদির গণতন্ত্র জেলবন্দি, চুনকে অ্যারেস্ট, এজেন্সি রাজের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, বোমা মেরে কলকাতা সহ বহু জেলার স্কুল ওড়ানোর হুমকিকে ভুয়ো বলে বিবৃতি দিয়ে জানিয়েছে কলকাতা পুলিশ। লোকসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন হরিয়ানার প্রভাবশালী জাট নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং। সৌদি আরবে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা করা হয়েছে। দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হলো। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তুরস্ক মঙ্গলবার থেকে দেশটার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, কিন্তু এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে বিএনপির হাজারো নেতাকর্মীর এই আনন্দে ছেদ পড়েছে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সিরিয়া সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। মোদির গণতন্ত্র জেলবন্দি, চুনকে অ্যারেস্ট, এজেন্সি রাজের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার। মুখ খুললেই গ্রেপ্তার, মোদি জমানায় এটাই যেন এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে যে বা যাঁরা সরব হচ্ছেন তাঁদের ঠাঁই হচ্ছে কারাগারে। মুখ্যমন্ত্রী পদের মর্যাদা ভুলে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনকেও লোকসভা ভোট পর্বে জেলে দিন কাটাতে হচ্ছে। বিরোধীদের নিশানায় রেখে গেরুয়া শিবিরের তৎপরতা সবটাই প্রকাশ্যে, আর সেটা উল্লেখ করেই নরেন্দ্র মোদীর গণতন্ত্রের গায়ে জেলবন্দির তকমা সেঁটে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্মরণ করিয়ে দিয়েছেন তাঁর মুখ বন্ধ করে রাখা যাবে না, রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই লড়াই চালাবেন তিনি। সঙ্গে প্রত্যয়ের সুরে বলেছেন, এটা মনে রাখবেন, আহত বাঘ অত্যন্ত ভয়ঙ্কর। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ কে কাজে লাগিয়ে লোকসভা ভোটে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলা বিরোধী গ্রেপ্তারের সংখ্যা দেখে এমনটাই অভিমত বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের। কিন্তু মোদী সরকারের গত 10 বছরের কাজ যদি বিকাশের গ্যারান্টি হয়, তাহলে বিরোধী দলনেতাদের কেন গ্রেপ্তার করতে হচ্ছে, সেই প্রশ্নটা তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। সোমবার বাঁকুড়া জেলার রায়পুরে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা থেকে মোদির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, একজন প্রধানমন্ত্রীর পক্ষে এই ভাষা কি শোভা পায়? বলছেন, 4 জুন নির্বাচন শেষ হয়ে গেলে চুনকে অ্যারেস্ট করুঙ্গা, সবাইকে জেলে পাঠিয়ে দেবো। এই পর্বেই মমতার কটাক্ষ, এখন তো গণতন্ত্রকেই জেলবন্দি করে দিয়েছেন, পুরা হিন্দুস্তানকে জেল বানা দিয়া। দেশের বিভিন্ন প্রান্তে অবিজেপি নেতাদের গ্রেপ্তারের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই আবর্তে তৃণমূলের ভোট ম্যানেজারদের বারবার তলব করছে এজেন্সি। বিজেপিতে সামিল না হলে এই গ্রেপ্তারের বহর যে আরো বাড়বে তা নিয়ে কার্যত প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন পদ্ম পার্টির নেতারা। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও বাংলায় ভোট প্রচারে এসে হুমকি দিয়ে গিয়েছেন আগামী দিনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে। কাদের বিরুদ্ধে ব্যবস্থা? শুধুই বিরোধীদের? ডাবল ইঞ্জিন রাজ্যে কি কোনো তাহলে দুর্নীতি নেই, নাকি শুধু বিরোধীদের দুর্নীতিই কেন্দ্রীয় এজেন্সি দেখতে পায়? এই প্রশ্ন বারবার উঠছে। আর সেই সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, মোদির গ্যারান্টি কি জুন মাসের পর সবাইকে জেলে পাঠানো? এটাই কি মোদির গ্যারান্টি? তার কথায় হুঙ্কার দিচ্ছেন উনি একা বাইরে থাকবেন আর বাকি সবাই জেলে থাকবেন। এজেন্সি এবং বঞ্চনার সাঁড়াশি চাপে ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটা বারবার বুঝিয়েছেন মমতা। জঙ্গলমহলের প্রত্যন্ত রায়পুরে সভা থেকে মোদির উদ্দেশ্যে তাঁর তোপ, আপনার হুঙ্কার দলকে চাঙ্গা করার জন্য দিন, হুঙ্কার দিন নিজের দলকে অক্সিজেন দেওয়ার জন্য। মনে রাখবেন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা নির্বাচনে কাজ করে না। তৃণমূল সুপ্রিমোর পাল্টা হুঁশিয়ারি, প্রধানমন্ত্রীর হুঙ্কার আমি মানব না, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আহত বাঘ কিন্তু সাংঘাতিক, আমাদের লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারোরই নেই।
বোমা মেরে কলকাতা সহ বহু জেলার স্কুল ওড়ানোর হুমকিকে ভুয়ো বলে বিবৃতি দিয়ে জানিয়েছে কলকাতা পুলিশ। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল, ইমেল পাঠিয়ে এমনই হুমকি দেওয়া হয়েছিল কলকাতা সহ একাধিক জেলার বহু স্কুলকে। এই হুমকি মেলকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল তারা মেলটার সত্যাসত্য খতিয়ে দেখছে। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ওই হুমকি মেল পুরোপুরি ভুয়ো ছিল, তাই স্কুল কর্তৃপক্ষের ভয়ের কোনো কারণ নেই। লোকসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন হরিয়ানার প্রভাবশালী জাট নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং। সোমবার বিজেপির প্রাথমিক সদস্য পদ ছেড়ে ইস্তফা দেওয়ার ঘোষণা করে তিনি বলেছেন, মঙ্গলবার আমি কংগ্রেসে যোগ দেব। 2014 লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই বীরেন্দ্র। 2014 থেকে 2019 পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ, ইস্পাত সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। বিজেপির টিকিটে 2 দফায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি, কিন্তু 2020 সালের পর তাকে আর সংসদের উচ্চকক্ষে টিকিট দেয়নি বিজেপি। বীরেন্দ্রর স্ত্রী প্রেমলতা হরিয়ানার 2014 থেকে 2019 এর হরিয়ানার বিজেপি বিধায়ক ছিলেন। পুত্র বিজেন্দ্রকে 2019 সালে হিসার কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। জেজেপির দুষ্মন্ত চৌতালাকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। মার্চ মাসে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিজেন্দ্র। লোকসভা ভোটের আগে প্রয়াত জাট নেতা ছোটুরামের পরিবারে কংগ্রেসে যোগদান হরিয়ানায় বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। সৌদি আরবে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দেশটাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে মঙ্গলবার দেশটাতে শেষ রোজা হবে। তারপর দিন অর্থাৎ আগামীকাল শাওয়াল মাসের প্রথম দিন বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। কাতারেও বুধবার ঈদুল ফিতর উদযাপন হবে বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছে। এই হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে বৃহস্পতিবার পবিত্র ঈদ পালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে এই দেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। এদিকে অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। সেখানেও আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন অস্ট্রেলিয়াবাসী। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল সোমবার এই কথা ঘোষণা করেছে। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছে মঙ্গলবার অস্ট্রেলিয়ায় বিশেষ করে সিডনি এবং পার্থে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, তাই বুধবার অর্থাৎ 10ই এপ্রিল দেশটাতে ঈদুল ফিতর উদযাপন করা হবে। দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মহাশক্তিধর অপরাজেয় সামরিক শক্তি ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের অবরুদ্ধ ছোট্ট ভূখণ্ড গাজা বিজয়ের গর্বকে চুপসে দিয়েছে। মার্কিন এবং ব্রিটেনের দোস্ত অপ্রতিরোধ্য ইসরায়েলের কৃতিত্ব অবশ্য কম নয়। সোমবার গাজা যুদ্ধে 185তম দিনে তাদের অর্জন হচ্ছে। তারা 33,207 জন ফিলিস্তিনকে ভয়ঙ্কর বোমা এবং মিসাইলের দ্বারা খুন করতে সক্ষম হয়েছে। আর তাদের নৃশংস আক্রমণে আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 75,933 জন ফিলিস্তিনি। বর্ণিত এই পরিসংখ্যানকে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন কিংবা অক্ষম রাষ্ট্রসংঘ কেউই কিন্তু অস্বীকার করছে না, বরং জো বাইডেন, বেঞ্জামিন নেতানিয়াহু, ঋষি সুনাকরা যেন এতেই গর্বিত। কারণ আমেরিকা, ব্রিটেনের অর্থায়ন এবং তাদের রাজনৈতিক এবং সামরিক সাহায্য এবং মারাত্মক অস্ত্র সরবরাহের জন্যই কিন্তু ইসরায়েল টিকে রয়েছে। মার্কিন এবং ইউরোপের দেশগুলোর সহায়তা ব্যতীত অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দুদিনও টিকে থাকার কিন্তু ক্ষমতা নেই। ইসরায়েল কাদের হত্যা করেছে? নিহত এবং জখমদের মধ্যে শিশুর সংখ্যাই প্রায় অর্ধেক। তারপরই ফিলিস্তিনি নারীদের সংখ্যা। কিন্তু রাষ্ট্রসংঘ, সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত কোনো কিছুকেই ইসরায়েল তোয়াক্কা করছে না। এখনো সমানে তাদের হত্যালীলা জারি রেখেছে। সোমবারও 32 জন ফিলিস্তিনি লাশে পরিণত হয়েছে এবং কমপক্ষে 48 জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে, যা কিনা আবার আদেও হাসপাতালে নামে
পদবাচ্য নয়। বোঝাই যাচ্ছে হত্যাযজ্ঞ থামানোর জন্য মার্কিন দোস্ত প্রেসিডেন্ট বাইডেনের হুঁশিয়ারিটা ছিল আসলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া মাত্র। বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। হত্যা চলছে অবিরামভাবে। যারা মারা যাচ্ছে তারা ফিলিস্তিনের অধিবাসী নিরীহ বেসামরিক মানুষ। আর গাজা এবং লেবাননে প্রতিরোধ যোদ্ধা হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতি আনসারুল্লাহরা সমানে লড়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তুরস্ক মঙ্গলবার থেকে দেশটার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে জানা যাচ্ছে। তারা সিমেন্ট, ইস্পাত এবং লোহাসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, কিন্তু এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে বিএনপির হাজারো নেতাকর্মীর এই আনন্দে কিন্তু ছেদ পড়েছে। পরিবারগুলোতে ঈদ আনন্দের বদলে বিরাজ করছে হতাশা, দুঃখ, গ্লানি। জেলখানার চার দেয়ালে কাটবে বাংলাদেশের বিএনপির হাজারো নেতাকর্মীর ঈদ। ঈদের আগে জামিন প্রত্যাশা করে আবেদন করলেও অনেকেরই জামিন মেলেনি। অনেকেই সাজাপ্রাপ্ত হয়ে ঈদের আগে জামিনের আশায় আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু তাদের জামিন হয়নি। কেউ কেউ বিভিন্ন মামলায় আগাম জামিন শেষে হাজিরা দিতে গিয়ে আবার কারাগারে গিয়েছেন। এমনকি দণ্ডাদেশ প্রাপ্ত হয়ে বছরের পর বছর ধরে কারাগারের মধ্যে রয়েছেন। কবে তাদের মুক্তি মিলবে জানেন না রাজনৈতিক সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিবারও। ঈদ আনন্দ আবার কবে ভাগাভাগি করতে পারবেন তারা, তাও বলতে পারেন না কারাবন্দী এই নেতা কর্মীরা। এমনকি অনেকের সন্তান জন্ম নিয়ে বড় হলেও একবারের জন্যও ঈদ করতে পারেনি তারা তাদের বাবার সাথে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সিরিয়া সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। আঞ্চলিক সফরের দ্বিতীয় ধাপে তিনি সোমবার সিরিয়া পৌঁছন। আঞ্চলিক সফরের প্রথমেই তিনি ওমানের রাজধানী মাস্কাটে যান। দামেক সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সর্বশেষ ঘটনাবলী, বিশেষ করে গাজা ইসরায়েল যুদ্ধের বিষয়টা নিয়ে সিরিয়া সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গত সোমবার ইহুদিবাদী ইসরায়েল দামেস্কে ইরানি কনসুলেট ভবনে সন্ত্রাসী হামলা চালায়। এর এক সপ্তাহ পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করছেন। আমির আবদুল্লাহিয়ান গতকাল দিনব্যাপী মাস্কাট সফর করেন এবং সেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বাদার আল বুসাইদি এবং ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের সাথে বৈঠক করেন। এই সম্পর্কে আমির আবদুল্লাহিয়ান সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ইরান এবং ওমান পারস্পরিক সম্পর্ক উন্নত করার বিষয়ে মতবিনিময় করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ওপরে থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা বাতিল করার জন্য ওমান যে ভূমিকা পালন করেছে তার জন্য মাস্কাটকে ধন্যবাদ জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা সমাবেশেরও লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার থাকছে, প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও। তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ
লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন, আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।